হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমাদের ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ চ্যাপ্টারটা চলছিল, আজকে এটা শেষ ক্লাস। তো ক্লাসগুলো যারা এতদিন দেখোনি, আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, আশা করি ভালো লাগবে। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা কিছু টার্মস আছে, একদম ছোট ছোট টার্মস, সেইগুলো সম্পর্কে জানবো। তো ক্লাসটা শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। তো সবার প্রথমে আমরা জানবো বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে যেখানে তোমার গাছপালা, পশু পাখি এদেরকে তো সংরক্ষণ করাই হচ্ছে, পাশাপাশি মানব সম্পদেরও আর কি সংরক্ষণ করা হয়। তো সেই সমস্ত জায়গাগুলোকে বা সেই সমস্ত অঞ্চলগুলোকে বলা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ, যেখানে গাছপালা, পশু পাখির পাশাপাশি মানব সম্পদকেও সংরক্ষণ করা হয়। তো টোটাল 6 ধরনের আর কি বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল আছে। সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কোর অঞ্চল। কোর এরিয়া মানে হচ্ছে যেটা যেখানে আর কি সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না, যেটা হচ্ছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র দ্বারা একদম সুরক্ষিত, আর এটা হচ্ছে কেন্দ্রীয় অঞ্চল। তারপর যেটা আছে সেটা হচ্ছে বন্য অঞ্চল, এটাও একটা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ে। আচ্ছা, প্রথমে কি বললাম? কোর অঞ্চল। এবার আসছি বন্য অঞ্চল। বন্য অঞ্চল যেটা হচ্ছে তোমার প্রাকৃতিক এবং মনুষ্য দ্বারা সৃষ্ট। তারপর যেটা আছে সেটা হচ্ছে শিক্ষার অঞ্চল। এগুলো না একটু মনে রাখবে, কেমন? শিক্ষার অঞ্চল। শিক্ষার অঞ্চল মানে হচ্ছে যেখানে তোমার এই বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে বিভিন্ন আর কি জ্ঞান আহরণ করা যাবে, এটা শিক্ষানবিশদের একটা অঞ্চল, ঠিক আছে? তারপর আছে তোমার পর্যটক অঞ্চল। পর্যটক অঞ্চল মানে হচ্ছে যেখানে তোমার যেই অঞ্চলগুলো হচ্ছে পর্যটকদের জন্য নির্ধারিত। তারপর আছে তোমার চাষাবাদ। চাষাবাদ অঞ্চল, যেই জায়গাটা আর কি আদিবাসীদের জন্য বেসিক্যালি চাষবাস করার জন্য তাদের বসতি অঞ্চল হিসেবে আর কি সুরক্ষিত আছে সেটা। আর 5 নম্বর হচ্ছে তোমার পুনরুদ্ধার অঞ্চল। পুনরুদ্ধার অঞ্চল যেখানে হচ্ছে তোমার পতিত জমি, ঠিক আছে, সেইগুলোকে আবার নতুন করে তোমার রিপেয়ারিং করা, যার ফলে কি হবে না, বাস্তুতন্ত্রটাকে আরো উন্নত মানের করা। তো এই হচ্ছে টোটাল তোমার 5 ধরনের, আমি 6 বলেছি, 5 ধরনের বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল আছে, ঠিক আছে? তো আমাদের ভারতবর্ষে, ইন্ডিয়াতে তোমার হচ্ছে 4টে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। আমি নামগুলো বলে দিচ্ছি। এক হচ্ছে তোমার সুন্দরবন, এগুলো হচ্ছে সব অঞ্চল ছিল, হ্যাঁ, এগুলো হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। সুন্দরবন যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। তারপর হচ্ছে তোমার নীলগিরি, নীলগিরি যেটা তোমার আছে তামিলনাড়ুতে। তারপর আছে তোমার কানহা, যেটা আছে তোমার মধ্যপ্রদেশে। আর 4 নম্বর হচ্ছে তোমার মানস, যেটা আছে অসমে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার 4 ধরনের বায়োস্ফিয়ার রিজার্ভ, বোঝা গেল? এবার আসছে বায়ো ব্যাংক কাকে বলে। এরকম কিছু ছোট ছোট টার্মস রয়েছে, সেইগুলোই আজকে আমরা পড়ব। বায়ো ব্যাংক হচ্ছে স্টুডেন্ট, এটাও বলতে পারো হচ্ছে তোমার বায়োডাইভার্সিটিকে আর কি সংরক্ষণের উদ্দেশ্যে একটা সংরক্ষণ প্রথা বলতে পারো, যেখানে তোমার কি হয় না, বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে পরাগরেণু, বীজ, তারপর হচ্ছে শুক্রাণু বা ডিম্বাণু, ভ্রূণ, কলাজিন, এদেরকে কি করা হচ্ছে না, তোমার সঞ্চয় করা হচ্ছে, ঠিক আছে? তো এই ব্যবস্থাটাকেই বলা হয় বায়োব্যাংক। এর ফলে কি হয় না, তোমার প্রয়োজন অনুযায়ী জীবের পরিস্ফুটন ঘটানো সম্ভব হয়, বোঝা গেল? এই রিলেটেড তোমার আর একটা তোমার টার্মস আছে যেটাকে বলা হয় জিন ব্যাংক, ঠিক আছে? জিন ব্যাংক যেটা হচ্ছে তোমার যেখানে কোনো জীবের আর কি জার্ম প্লাজমকে তোমার সংরক্ষণ করা হয় যেই স্থানে, সেটাকে বলা হয় জিন ব্যাংক। এবার আসছে কিছু প্রাণীদের সংজ্ঞায়। সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বন্যপ্রাণী। তো বন্যপ্রাণী মানে আমরা জানি যে গৃহপালিত প্রাণী ছাড়াও যে সমস্ত প্রাণী বনে জঙ্গলে নিজেদের ইচ্ছে মতো স্বাধীনভাবে বসবাস করে, চলাফেরা করে, যারা আর কি গৃহপালিত নয়, তাদেরকে বলা হয় বন্য পশু, ঠিক আছে? বিভিন্ন জীবজন্তু, পাখি, এদেরকে বোঝায়।
এবার আসছে বিরল প্রাণী মানে রেয়ার স্পিসিস, যেই সমস্ত জীবগোষ্ঠীর প্রজাতিরা ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে আর কি বিক্ষিপ্তভাবে অবস্থান করে এবং যাদের মানে সংখ্যা বর্তমানে খুবই কমে এসেছে, তাদেরকে বলা হয় বিরল প্রাণী। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বিপদগ্রস্ত প্রাণী। বিপদগ্রস্ত প্রাণী হচ্ছে যাদের সংখ্যা একদম হ্রাস আর কি পেয়েছে, ঠিক আছে, বা বলতে পারো অতীতকালে হ্রাসপ্রাপ্ত হয়ে গেছে, তো বর্তমানে এখনো তার মানে সেই খামতিটা এখনো পূরণ করা যায়নি, তারা হচ্ছে বিপদগ্রস্ত প্রাণী। বোঝা গেল? আর একটা আছে যেটা হচ্ছে ভালনারেবল প্রজাতি। এটা একটা ভালো জিনিস, ভালনারেবল প্রজাতি স্পিসিস। ভালনারেবল প্রজাতি হচ্ছে মানে যেই মানে স্পিসিসদের সংখ্যা তোমার হঠাৎ করে কমে এসেছে, ঠিক আছে, বা হঠাৎ করে কমে যায়, এবং যারা বিভিন্ন মানে যাদেরকে আর কি বিভিন্ন কন্ডিশনের ওপর ডিপেন্ড করেও যাদের বেঁচে থাকার ওপর কোনো মানে কি বলবো কোনো গ্যারেন্টি নেই, কোনো নিশ্চয়তা দেওয়া যায় না, সেই সমস্ত স্পিসিসগুলোকে বলা হয় তোমার ভালনারেবল স্পিসিস। ঠিক আছে, ফর এক্সাম্পল হচ্ছে চিংকারা। চিংকারা এটা হচ্ছে একটা তোমার ভালনারেবল স্পিসিস বলতে পারো। বোঝা গেল? এবার আসছে যেই দুটো টার্মস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে গ্রিন ডাটা বুক আর একটা হচ্ছে রেড ডাটা বুক। গ্রিন ডাটা বুক মানে হচ্ছে যেখানে তোমার কৃষি, অরণ্য, তোমার জীববৈচিত্র্য, তাদের সংরক্ষণ, এই বিরল প্রাণী, বিপদগ্রস্ত প্রাণী, তো এদের নাম, এদের মানে কিভাবে আর কি সংরক্ষণ করা যাবে, বিভিন্ন প্রসেস, এই সব তো উল্লেখ করা আছে। এছাড়াও হচ্ছে তোমার শক্তি, বিভিন্ন যে দূষণ, জল, মানে বলতে পারো পরিবেশ সংক্রান্ত নথি যেখানে রয়েছে, তো সেইটাকে বলা হয় তোমার গ্রিন ডাটা বুক। বোঝা গেল? আর রেড ডাটা বুক হচ্ছে যেখানে তোমার বন্যপ্রাণীর সংরক্ষণের লক্ষ্যে মানে যে উদ্ভিদ বা যে প্রাণীগুলো হচ্ছে তোমার বিপন্ন হয়ে গেছে বা তোমার অনির্ধারিত, বিরল, অসুরক্ষিত, তারপর হচ্ছে আশঙ্কাজনক, ঠিক আছে, তো এই সমস্ত ক্যাটাগরিতে যাদেরকে আর কি ডিভাইড করা হয়েছে। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে বা এই তোমার যেই ক্যাটাগরিতে যে ভাগ করা হয়েছে এটাকে বলা হয় রেড ডাটা বুক। রেড মানে হচ্ছে বলে না যে রেড সিগন্যাল, মানে একটা খারাপ দিক বোঝায়, তো সেরকমই যেই প্রাণীগুলো হচ্ছে বিপন্ন বা আস্তে আস্তে তোমার বিরল হয়ে যাচ্ছে, অসুরক্ষিত রয়েছে, তারপর হচ্ছে তোমার কি বলবো বিপদগ্রস্ত রয়েছে, আশঙ্কাজনক রয়েছে, রোগগ্রস্ত রয়েছে, তো এরকম যে প্রাণীগুলো রয়েছে, তো এদেরকে এই যে শ্রেণীগুলোতে যে আর কি ক্যাটাগরিতে যে আর কি ডিভাইড করা হয়, তো সেইগুলোকে বলা হয় রেড ডাটা বুক। বোঝা গেল? তো আইইউসিএন সর্বপ্রথম হচ্ছে সালটা 1966 সালে এই গ্রিন ডাটা বুক প্রসেসটা বা বলতে পারি এই গ্রিন ডাটা বুক নথিটা প্রকাশ করেছিলেন। আইইউসিএন এর ফুল ফর্ম জানো তো? কি বলো তো? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ঠিক আছে, ক্লাস 8-এ এই আইইউসিএন এর যে ক্যাটাগরিগুলো আছে ওইগুলো ক্লাস 8-এর বইতে খুব ভালো করে দেওয়া আছে, যদি তোমাদের কাছে থাকে পড়তে পারো। আর আজকে শেষ প্রশ্ন, যে ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি বলা হয় কেন? ভারতবর্ষ হচ্ছে মানে ভূপৃষ্ঠের হচ্ছে তোমার 2% অঞ্চল নিয়ে রয়েছে, কিন্তু জীববৈচিত্র্যের দিক থেকে আমাদের ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর মানে 5% অঞ্চল জুড়ে রয়েছে মানে জীববৈচিত্র্যটা, যেটা আর পৃথিবীর অন্য কোনো দেশে এতটা দেখা যায় না জীববৈচিত্র্য। তো সেই কারণেই ভারতকে মেগা ডাইভার্সিটি বলা হয়। এখানে তোমার উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 45,000 মতো, তারপর হচ্ছে তোমার সপুষ্পক উদ্ভিদ প্রজাতির সংখ্যা 15,000 মতো, তারপর তোমার এছাড়া বিভিন্ন অণুজীব, ব্যাকটেরিয়া মিলিয়ে রয়েছে 850 মতো। তো এত যে জীববৈচিত্র্যের যে মানে কি বলবো পরিমাণ,
বা এত যে মানে বিস্তৃতি জীববৈচিত্র্য, যেটা আর অন্য পৃথিবীর আর অন্য কোনো দেশে পাওয়া যায় না। তো সেই কারণেই বেসিক্যালি ভারতকে মেগা ডাইভার্সিটির দেশরূপে চিহ্নিত করা হয়। ঠিক আছে, তো এই ছিল স্টুডেন্ট আজকের একটা ছোট্ট ক্লাস। তো আমাদের ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে গেছে। নেক্সট দিন আমি এটার ওপর এমসিকিউ সলভ করাবো। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, আশা করি ভালো লাগবে। তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে স্টুডেন্ট অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।